স্যার, গুড আফটারনুন। আপনাকে গুড যে আফটারনুন। প্রশ্নটা করছি সেটা হচ্ছে যে ভোটের যে রেজাল্ট হুম আর আপনি যেটা বলেছিলেন, হুম তো আপনার কি মনে হচ্ছে, মানে কি কারণে এই ধরনের রেজাল্ট হলো ভোটে? কার? ভারতীয় জনতা পার্টির? হ্যাঁ। দেখুন, ভারতীয় জনতা পার্টির রেজাল্ট হওয়ার আমার চোখে বা আমার যা সার্ভে রিপোর্ট এসছে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের কাছে, হুম সেই সার্ভে রিপোর্ট অনুযায়ী, হুম। যেটা আপনাদের যখন প্রার্থী ঘোষণা হলো হুম। টোটাল পশ্চিমবাংলায়, হুম। ভারতীয় জনতা পার্টির হুম। যখন একটাও মুসলিম ক্যান্ডিডেট দিল না, হুম। তখনই আমি বলেছিলাম হুম। যে ভারতীয় জনতা পার্টি মমতা ব্যানার্জির হাতে মুসলিম অস্ত্র তুলে দিল। এই হুম। কথাটা আপনাদের চ্যানেলেই আমি বোধহয় প্রথম বলেছিলাম, যতটুকু আমার স্মরণে আছে। হ্যাঁ, 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 একদম একদম। এবং 2021 সালে মমতা ব্যানার্জি মুসলিম ভোট নিয়ে বাজিমাত করেছে, হুম। আবার 2024-এও মুসলিম ভোট নিয়ে বাজিমাত করলো। হুম। কারণ এখানে মানুষ পার্সেন্টেজ দেখে না, মানুষ দেখে গুনতি, কে কটা পেয়েছে। সেই তুলনায় আজকে পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টির যে হুইপ ছিল, যেভাবে মানুষের মধ্যে সাড়া পড়েছিল, সেই সাড়াটা ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব হোক, রাজ্য নেতৃত্ব হোক, ঠিক কাজে লাগাতে পারলো না। তার তিনটে মূল কারণ। একটা মূল কারণ হচ্ছে মমতা ব্যানার্জি ঠিক সময়ে, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000 করে দিল। দ্বিতীয় কারণ হচ্ছে, আপনি দেখুন, মমতা ব্যানার্জি 35% মুসলিম ভোট আর 65% হিন্দু ভোট, এই 100%কে নিয়ে খেলতে নামছে মাঠে। আর ভারতীয় জনতা পার্টি 35% মাইনাস করে, অর্থাৎ মুসলিম ভোটটাকে মাইনাস করে 65% হিন্দু ভোটের ওপর বেশ করে খেলতে নামছে। অর্থাৎ সে কিন্তু 65কে ডিপেন্ড করে মাঠে খেলতে নামছে। মানে আর প্রথমেই বলতে চাইছেন 35% বাদ দিয়ে দিচ্ছে? হ্যাঁ, প্রথমেই বাদ দিয়ে দিচ্ছে যে আচ্ছা। যে প্রার্থী দাঁড়াক ভারতীয় জনতা পার্টির, সে কিন্তু 65 নিয়েই খেলতে নামছে মাঠে। সে কিন্তু 35 মাইনাস হয়ে যাচ্ছে প্রথমেই। কারণ সে এবারে এবারে ভোটে ভারতীয় জনতা পার্টির যে সমস্ত প্রার্থী হয়েছে, তারা সংখ্যালঘু যে মোর্চা আছে ভারতীয় জনতা পার্টির, তাদেরকে কাজে লাগায়নি। সঙ্গের যে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ, তাদেরকে কাজে লাগায়নি। তারা ভেবেছিল যে আমরা হিন্দুত্ব 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 করেই আমরা বাজিমাত করে দেব। এবং এই যে আত্ম অহংকার বাজিমাত করার, এবং তারা আরেকটা ওরা ক্যালকুলেশন করেছিল, কেন্দ্রীয় নেতৃত্ব হোক, রাজ্য নেতৃত্ব, যে সিপিএম, কংগ্রেস, আইএসএফ এরা মুসলিম ভোট কাটবে আর আমরা হিন্দুত্বের তাস খেলে বেরিয়ে যাব। কিন্তু এটা পশ্চিম বাংলা, এটা গুজরাট না, এটা রাজস্থান না, এটা অন্ধ্রপ্রদেশ না, এটা পশ্চিম বাংলা। এখানকার হিন্দু ভোটেরাও যেমন সচেতন, এখানে সেকুলারিজম মাইন্ডের হিন্দু বেশি, এখানে কট্টরপন্থী হিন্দুর বেশি না। আজকে দেখুন, বাংলার বুকে এই যে আত্ম অহংকার, 35কে বাদ দিয়ে খেলতে নামা, এর ফল ভুগতে হলো ভারতীয় জনতা পার্টিকে। এবং মমতা ব্যানার্জি এর ফসলটা ঘরে তুলে নিল আজকে 29টা সিট নিয়ে। আজকে ওরা ভেবেছিল বামের ভোট রামে পড়বে, কিন্তু বামের ভোট রামে পড়লো না। বামের ভোট বামেই কিছুটা রয়ে গেল, যদিও তারা কোনো সিট পায়নি। আজকে আপনাকে একটা এক্সাম্পল দিই, একটা একদম দুর্দান্ত এক্সাম্পল দিচ্ছি। দেখুন, হ্যাঁ, অধীর বলুন। চৌধুরী বহরমপুরে 5বারের সাংসদ, কেউ অস্বীকার করতে পারবে? একদম একদম 5 বারের সংসদ।
সেইটা কিন্তু গদগদের সংখ্যালঘু এলাকা বহরমপুর। 7টা বিধানসভার মধ্যে 6টা বিধানসভা গদগদ মুসলমানের বাস। সেখানে কি করলো মমতা ব্যানার্জি, বাইরে থেকে গুজরাট থেকে পাঠানকে, ইউসুফ পাঠানকে নামিয়ে দিল। ওখানকার মুসলমানরা কি করলো যে আমরা 5বার কোন মুসলমান সাংসদ দেখতে পাইনি, এবারে আমরা একটা মুসলমান প্রার্থী পেয়েছি, আমরা ঢেলে দুহাত তুলে দোয়া দিয়ে দিল। আর হিন্দু ভোটটা কিছুটা বিজেপি পেয়ে গেল। আর তথাকথিত উদার মনোভাবাপন্ন 5বারের সাংসদ, 5বারের কাজ করা লোক, 5বারের মানুষের বিপদে আপদে থাকা লোক, সেখানেও মুসলমানরাই জিতিয়ে দিল। আজকে দেখুন 3টে মুর্শিদাবাদের সিট 3টেই মুসলমান প্রার্থী দিয়ে ও ঘরে তুলে নিল মমতা ব্যানার্জি। আবার দেখুন বসিরহাট, যে বসিরহাটকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ উত্তাল হয়ে উঠল, সেই বসিরহাট কেন্দ্রে অসুস্থ হাজি নুরুল ভালো করে প্রচার করতে পারেনি, ভালো করে দৌড়াতে পারেনি, ভালো করে ডোর টু ডোর যেতে পারেনি, ভালো করে মানুষের কাছে পৌঁছাতে পারেনি। শুধু হাজি নুরুল সে বসিরহাট কেন্দ্রে জিতে বেরিয়ে গেল। এই যে মুসলমান ভোটটাকে মাইনাস করে যে বিজেপির খেলতে নামা, এটা মহা মহা ভুল। বিজেপিকে, বাংলার বুকে বিজেপিকে আসতে গেলে মুসলমানদেরকে আপন করে নিতে হবে, মুসলমানদেরও বিজেপিকে আপন করে নিতে হবে। বা শুধু ধর্মনীতি নিয়ে চললে হবে না। তার ফল আমি আপনাকে আরেকটা উদাহরণ দিচ্ছি। অযোধ্যা, যেখানে রাম মন্দির স্থাপিত হলো, রামলালা উদ্বোধন হলো, সেই অযোধ্যা, সেই অযোধ্যাতে, সেই অযোধ্যার মানুষ, সেই অযোধ্যার খেটে খাওয়া মানুষ, সেই অযোধ্যার মা বোনেরা এবারে বিজেপিকে ভোট দিল না। সেখানকার স্ট্যান্ডিং এমপি হেরে গোহারা হয়ে গেল। কেন না, ওখানকার মানুষ, যে অযোধ্যাকে দেখে সারা ভারতবর্ষ উত্তাল হয়ে উঠেছিল, যে অযোধ্যাকে দিয়ে 500 বছরের আকাঙ্ক্ষা ভারতীয় জনতা পার্টি সংঘ তার আকাঙ্ক্ষা পূর্ণ করেছিল, রাম মন্দির স্থাপিত হয়েছিল, সেই অযোধ্যাতেই মুখ থুবড়ে পড়লো ভারতীয় জনতা পার্টি। ফৈজাদাবাদ ডিস্ট্রিক্টে মুখ থুবড়ে পড়লো ভারতীয় জনতা পার্টি। অর্থাৎ শুধু ধর্ম 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 ধর্ম, রাম রাম রাম, হিন্দুত্ব 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 করলে চলবে না। এটা তারই প্রমাণ সর্বভারতীয় ক্ষেত্রে। আর বাংলার বুকে, বাংলার যারা আজকে বলছিল হিন্দুত্ব পাওয়া, জয় শ্রীরাম করে এক উত্তাল করে দিচ্ছিল, দেখুন রাজনীতি কখন কাকে উত্থান করে দেবে আর কখন প্রত্যান করে দেবে জনতা জনার্দন সেটা খুব ভালো করে জানে। স্যার আর একটা যেটা বলবো যে আপনি আমাদেরকে একটা ইন্টারভিউতে প্রথম আমাদেরকে বলেছিলেন যে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি ভোটে জিতলে তিনি একটা মানে মন্ত্রিত্ব পাবেন এবং সেটা কারামন্ত্রী, এরকমই একটা কিছু আপনি মানে কারামন্ত্রী এই টাইপের একটা কিছু বলেছিলেন সেই সময়। এবং আমরা দেখতে পাচ্ছি যে খুব সম্ভাবনা, মানে একেবারে সম্ভাবনা উজ্জ্বল আছে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কারামন্ত্রী হবার। আপনি কি মনে করছেন এখন এই সময় দাঁড়িয়ে? দেখুন, আমি যেহেতু 2009-এ ভারতীয় জনতা পার্টির বর্ধমান দুর্গাপুর লোকসভার এমপি ক্যান্ডিডেট ছিলাম এবং সংঘ ঘনিষ্ঠ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের 3টে রাজ্যের দায়িত্বে আছি, সেই হিসাবে যেহেতু আমরা আমাদের সাথে একটা সর্বভারতীয়, এই মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ তো শুধু পশ্চিমবাংলার না, এটা সর্বভারতীয় সংগঠন, যার উপর অনেকখানি মোদি এখন ডিপেন্ডেবল হয়ে গেছে এই মুহূর্তে। সেই মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের মাধ্যম দিয়ে আমরা কিছুটা খবরাখবর রাখি। সেই সূত্র ধরে যখন
আমাদের মাননীয় বিচারপতি গঙ্গোপাধ্যায় সবেমাত্র ইস্তফা দিয়েছে এবং বিজেপিতে জয়েন করবে করবে হচ্ছিল, যখন ভারতীয় জনতা পার্টি এর মানে টিকিট তার নাম অ্যানাউন্স হয়নি, তার আগে যখন আমাদের তৃণমূল বলছিল আও মর্দান মে আও, এইভাবে আওয়াজ দিচ্ছিল, এবং তিনি যখন ইস্তফা দিলেন বিচারপতি থেকে এবং যখন বিজেপিতে জয়েন করার একদম প্রবল সম্ভাবনা, জয়েন করলো অবস্থা, সেই সময়ে বোধহয় আপনাদের চ্যানেলে আমি বলেছিলাম যে ভারতীয় জনতা পার্টিতে যদি ইনি জয়েন করেন এবং ইনি যেখানেই দাঁড়াবেন পশ্চিম বাংলায় ইনি জিতবেন, এবং জিতলে পশ্চিম বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টি সিম্বলে জেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভারতবর্ষের মানুষ একজন আইনমন্ত্রী হিসাবে দেখতে পাবে। তখন কিন্তু কোনো কিছুই আওয়াজ ছিল না, অর্থাৎ গাছের পাতাও তখন বিশ্বাস করে না যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিতবে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি জয়েন করবে, বিজেপি হয়ে জিতবে এবং ভবিষ্যতে আইনমন্ত্রী হবে, এই কথাটা গাছের পাতাও বিশ্বাস করে না। আমি প্রথম তুলে ধরেছিলাম, কারণ ভারতীয় জনতা পার্টি বা সংঘ পরিবার কোনো কিছু করার আগে 6 মাস আগে থেকে সে হোমওয়ার্ক করে, সেই হোমওয়ার্কের সান্নিধ্যে আমি কিছুটা আভাস পেয়েছিলাম বলেই আমি এই কথাটা বলেছিলাম। এবং আগামী দিনে এই যখন নতুন মন্ত্রিমণ্ডল গঠিত হবে, নরেন্দ্র মোদী শপথ নেবে এবং নতুন মন্ত্রিমণ্ডল শপথ নেবে, তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আইনমন্ত্রী হিসাবে যদি শপথ গ্রহণ করে তাহলে আমার কথাটা মিলে যাবে। যদিও আমি জ্যোতিষী না, আমি কেউ না, আমি একজন সাধারণ আইনজীবী কলকাতা হাইকোর্টের। বলছি যে স্যার আপনার কথা একেবারে মিলে যাচ্ছে, এবং আমরা যতদূর আমাদের কাছে খবর আছে তিনি কিন্তু মন্ত্রিত্ব একটা পাচ্ছেন, এরকমই কিন্তু আমাদের কাছে খবর আছে। যদি উনি যেহেতু বিচারক ছিলেন, সেই বিচারকের থাকাকালীন তিনি যেহেতু তার 6 মাস বাকি থাকতেই তিনি বিচারক পদ ছেড়ে দিয়েছিলেন এবং ভারতীয় জনতা পার্টিকে উনি গ্রহণ করেছিলেন এবং উনি তমলুকে জিতেছিলেন, এবং আমি প্রথম বলেছিলাম তমলুকে দাঁড়াক আর পশ্চিমবাংলায় যে প্রান্তেই দাঁড়াক, অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন তার ব্যক্তিগত ক্যারিসমাতে একটা তৈরি করে ফেলেছে, অতএব মানুষ তাকে দুহাত তুলে আশীর্বাদ করবে। কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম বাংলার বুকে তৃণমূল যে চোর, তৃণমূলের যে শিক্ষায় দুর্নীতি হয়েছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম সিবিআই তদন্ত দিয়েছিল, সেই সিবিআই তদন্তে দেওয়ার কারণে আজকে বাংলার মানুষ দেখতে পাচ্ছে যে শিক্ষায় কত বড় দুর্নীতি হয়েছে। আজকে শিক্ষামন্ত্রী জেল খাটছে, আজকে অপার বাড়িতে লক্ষ লক্ষ টাকা গোনার জন্য মেশিন আনতে হয়েছিল, আজকে কুন্তল জেল খাটছে, আগামী দিনে আরো জেল খাটবে। তবে এটুকু আপনাকে বলে দিতে পারি যে আজকে তৃণমূল 29টা সিট পেয়ে ভারতবর্ষের ওদের যুবরাজ দিল্লিতে গিয়ে এমন ছুটে বেড়াচ্ছে, মনে হচ্ছে যেন আগামী রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদে শপথ নিতে যাচ্ছে, এমন ভাবে বডি ল্যাঙ্গুয়েজ হিসাবে ছুটে বেড়াচ্ছে। কিসের দায়ে জানি না, উনি সরকার গঠনও করতে পারবে না, হ্যাঁ, শুধু শুধু 29টা সাংসদ জিতে আব্বা হুজুর আছি, হ্যাঁ, এইটুকু বলার জন্য সাংসদগুলো জিতলো, কিন্তু বাস্তবে ওরা কোনোদিনই সরকার গঠন করতে পারবে না। কারণ আপনি দেখুন 240টা বিজেপি সাংসদ পেয়েও কিন্তু চুপ, 240টা একক সংখ্যাগরিষ্ঠ সাংসদ ভারতীয় জনতা পার্টি। আজকে দিল্লির মতো জায়গায় 7-7, আজকে উড়িষ্যাতে এত, হিমাচলে কত,
চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশে কত, তথাপি ভারতীয় জনতা পার্টি চুপ। আর এরা 29টা পেয়ে এমন উত্তাল করছে, এমন অত্যাচার করছে, এমন মানুষকে গিয়ে হুমকি দিচ্ছে যেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে চলে যাচ্ছে অভিষেক ব্যানার্জি, যেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এমন ভাব করছে, এমন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় অত্যাচার সৃষ্টি করছে, এমন মানুষকে ঘরছাড়া করে দিচ্ছে। আজকে ভারতীয় জনতা পার্টির এবং বিভিন্ন দলের বিরোধী রাজনৈতিক দলের লোকেদেরকে ঘরছাড়া হতে হচ্ছে। এই কোন রাজ্যে বাস করছি? আজকে শুধু মুসলমানরা ওদেরকে বাঁচিয়ে দিচ্ছে। তাই ভারতীয় জনতা পার্টিকে যেদিন মুসলমানরা আপন করে নেবে, ভারতীয় জনতা পার্টি যখন মুসলমানদেরকে আপন করে নেবে, মোদিজির যে আওয়াজ সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এই বাস্তব কথাটা যখন মুসলমানরা বিশ্বাস করে নেবে, সেদিনকে দেখবেন এই তৃণমূল নামক দলটাকে খুঁজে পাওয়া যাবে না। স্যার অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। এবং আপনার যে মূল্যবান বক্তব্য খুবই ভালো লাগলো। এবং অবশ্যই একটাই কথা বলবো, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরে আপনার সাথে আবার মানে কথা বলবো, আপনাকে অনেক কিছু জিজ্ঞেস করবো। ধন্যবাদ স্যার। ধন্যবাদ।